রাজনীতির সমীকরণটা কি সম্প্রতি একটু জটিল হয়ে উঠছে কিনা আপনার কাছে কি মনে হয়? নাহিদ ইসলাম বলছে যে আরেকটি ১/১১ সৃষ্টির পায় তারা চলছে, এরকম একটা অভিযোগ করছে। অভ্যন্তরীণ রাজনীতিতে আসলে কি ঘটছে এই মুহূর্তে? না, রাজনৈতিক সমীকরণটা আমাদের হিসাব করতে হবে যে এই দেশে ক্রিয়াশীল সক্রিয় জনগণের ভিতরে তাদের প্রভাব এবং কাজকর্ম আছে, সেই শক্তিগুলো এখন কি পজিশন নিচ্ছে। এক ধরনের মেরুকরণ হিসাব করা যায় যে বামপন্থী, মধ্যপন্থী, ডানপন্থী প্রচলিত সমাজ ব্যবস্থা কেউ টিকিয়ে রেখে ওইটার ভেতরেই কিছু ভালো করা যায় কিনা সেটি চেষ্টা করে। আবার অনেকে এই কথা দিয়ে শুরু করে যে এই বিধি ব্যবস্থায় যেটা চলছে এখন, অর্থনৈতিক সামাজিক ব্যবস্থা, ওইখানে আপনি যা কিছুই করেন না কেন মৌলিক ত্রুটি এবং রুগ্নতা সমাজে থেকেই যাবে, সুতরাং আমাদেরকে চেঞ্জ করতে হবে। এই ধরনের র্যাডিক্যাল, যেটা ইংরেজি শব্দটা ব্যবহার করলাম, প্রগতিবাদী যারা চলতি ব্যবস্থাকে উল্টিয়ে দিতে চায়, এই শক্তিগুলোকে সাধারণত বামপন্থী শক্তি বলে আখ্যায়িত করা হয়। আবার যারা উল্টিয়ে দিতে চায় কিন্তু সামনের দিকে না, পেছন দিকে উল্টিয়ে দিতে চায়, সেটা চরম প্রতিক্রিয়াশীল। এইভাবে আপনি সমীকরণগুলো ঠিক করতে পারেন। সেই একাডেমিক আলোচনার বাইরে আমরা যদি এখন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিটা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে মেরুকরণটা ঘটছে প্রধানত ক্ষমতাকে কেন্দ্র করে। এবং আওয়ামী লীগ সরকার তার ফ্যাসিস্ট চরিত্র নিয়ে এত দীর্ঘ সময় রাজত্ব করার পর গণ অভ্যুত্থানের অভিঘাতে সেই শাসনের অবসান হয়েছে। এখন শাসন ক্ষমতাকে কেন্দ্র করে মেরুকরণটা হবে কোন গ্রুপ এইটার সঙ্গে মিলে সম্মিলিত হবে বর্তমান ইউনূস সরকারের রিপ্লেসমেন্ট হিসেবে সেটা আসতে পারে। এখন রিপ্লেসমেন্টের কোশ্চেনটা একেবারে খুব স্বাভাবিকভাবে এসে যাচ্ছে, কেননা যেই সরকার এখন ক্ষমতায় অধিষ্ঠিত, এটাকে আখ্যায়িত করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে। তো অন্তর্বর্তীকালীন সরকার একটা যুক্তিসঙ্গত সময়ের পরে তো অপ্রয়োজনীয় হয়ে যাবে, কেননা সে নিজেই বলছে যে আমি অন্তর্বর্তীকালীন, আমার পরে আর একটা আসলটা আসছে। সেটা আসলটা নিশ্চিত করার জন্য নির্বাচন একটা অপরিহার্য অঙ্গ। এখন আরও গোলমাল লেগে গেছে বর্তমান মুহূর্তে যে এই গণ অভ্যুত্থানে একটা বড় স্লোগান ছিল বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি, এবং সেটা করতে হলে এবং ফ্যাসিজম যাতে আর সামনের দিকে কোনো সময় স্থান করতে না পারে, সেই জন্য আমাদের রাজনৈতিক ব্যবস্থায়, অর্থনৈতিক ব্যবস্থায়, সমস্ত রাষ্ট্র কাঠামোর ব্যবস্থায় কতগুলো সংস্কার করতে হবে। কিছু কিছু সংস্কার মৌলিক, কিছু কিছু হলো উপরভাষা। এবং এইখানে একটা পোলারাইজেশন হয়ে যাচ্ছে যে সংস্কারটা আগে করব না ইলেকশনটা আগে করব। আরেকটা পোলারাইজেশন আমি মনে করি যে আরেকটা ফ্যাক্টর দেখা প্রয়োজন, যে এইরকম সিচুয়েশনে যখন নাকি আপাত দৃষ্টিতে মনে হয় যে একটা ভ্যাকিউম, একটা শূন্যতা বিরাজ করছে, তখন হয় কোনো এজেন্সি যারা প্ররোচিত হয়ে কিংবা স্বাধীনভাবে তার খুব ভাবাবেগের পরিপ্রেক্ষিতে যে আমি যদি এখন শক্ত হয়ে মানুষের সামনে দাঁড়াই, আমি একটা রাজনৈতিক দল গঠন করে এমনভাবে খেলা খেলবো যাতে করে নাকি অল্প দিনের ভিতরে আমি ক্ষমতায় আসতে পারি। আমার দুনিয়ার বিভিন্ন দেশে সেখান থেকেও তারা উদাহরণ নেয়, কালার রেভলিউশন বা স্প্রিং রেভলিউশন, এই ধরনের সব মধ্যপ্রাচ্য তো বটেই, এর বাইরেও ইউরোপে এবং দক্ষিণ আমেরিকায় বিভিন্ন জায়গায় এটা ঘটেছে। এখন বর্তমানে বাংলাদেশে আরেকটা ইস্যু সামনে আছে, আগেরটার সঙ্গে এটা জড়িত বটে, সেটা হলো কতদিন এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে। কেউ কেউ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে যে পলিটিশিয়ান সব হলো খারাপ, পলিটিশিয়ানদের হাত থেকে যদি আমি পলিটিক্সকে মুক্ত করতে পারি এবং তাদেরকে কোনোভাবেই আমি রাষ্ট্র ক্ষমতায় আসতে দেব না, রাজনীতির বাইরে আমরা হলো সুশীল সমাজ, আমরা চিন্তা করি, ভাবনা করি, অমুক করি, ইন্টেলেকচুয়াল জায়ান্টস, আমাদের হাতে ক্ষমতা দিলে পরেই দেশের সমস্যার সমাধান হবে। আর আমরা ক্ষমতায় গিয়ে এমনভাবে কলকাঠি নাড়বো যে রাজনৈতিক দলগুলোর 12টা বাজিয়ে দেবো, তারা যাতে সামনে না আসে, ডান্ডা মেরে, প্রলোভন দেখে, টাকা পয়সা দিয়ে লোক কিনে নিয়ে। এই রকম একটা জটিল জায়গার ঘটনাবলীর মধ্যে আমরা আছি। তার ভিতরে গুজব,
এইটা হচ্ছে ওইটা হচ্ছে, এই থেকে ওর প্রধান উপদেষ্টা পদত্যাগের গুঞ্জন শুনছি, এনসিপির প্রধান বলছিলেন গতকাল। হ্যাঁ, সেটা কতটা এইসব ঘটনাগুলোর জন্য আসলে দায়ী মানে ফ্যাক্টরটা কি বা দায়ী কারা? আমি বলবো মৌলিক জটিল হয়ে উঠলো কেন? মৌলিক এইটা পুরো ফেনোমেনাটা বুঝতে হবে আমাদের দেশ এমন একটা জায়গা আছে যখন পুরানো শাসন ব্যবস্থা, পুরানো শোষক তারা দেশ চালাতে পারছে না, কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে নতুন কোনো শক্তি এটা সঠিকভাবে চালাতে পারবে সেইটারও এখন আবির্ভাব ঘটেনি। সুতরাং কিংবা অনেক সময় এটাও হয় যে আন্তর্জাতিক শক্তি বিশেষ করে সেই কাজটা করে যে পরিস্থিতির ভেতরে, যেটাকে ইংরেজিতে বললে দাঁড়ায় কন্ট্রোলড ক্যাওস, নিয়ন্ত্রিত নৈরাজ্যের ভিতরে যদি দেশটাকে রাখা যায় তাহলে অর্থনৈতিকভাবে তো বটেই, সঙ্গে সঙ্গে রাজনৈতিক এবং সামাজিকভাবেও আমার কলকাঠি নেড়ে আমার স্বার্থে সেটাকে পরিচালনা করা খুব সহজ হয়। সব কিছুর অভিজ্ঞতা দেশে বাংলাদেশে বর্তমানে অনিশ্চয়তার অবস্থা সৃষ্টি, মানে এখন কি তাই চলছে মনে করছেন? অবশ্যই চলছে বলে আমি মনে করি। এবং এই কথাটা আমি বলতে চাই, মানুষের দুঃখ কষ্ট, আন্দোলন করছে, সংগ্রাম করছে, এইটা যেমন কষ্টকর বা ক্ষতিকর নেগেটিভ, রাজনৈতিক অনিশ্চয়তা সেটাও কিন্তু মারাত্মক, অর্থনীতির জন্য তো বটেই এবং মানুষের জনজীবনে স্বস্তি শান্তি সেটা আনার ক্ষেত্রে এইটা একটা বড় রকম প্রবলেম হয়ে যায়। এবং কোনো শক্তি ইচ্ছা করলেও অপরাধমূলক কাজকর্ম থেকে র্যাঙ্ক অ্যান্ড ফাইলকে দূরে রাখতে পারে না এরকম সময়।